তাহলে আমরা আজকে আর একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যেটা 1922 সালে আর্থার কম্পটন যেটা আহ, লক্ষ্য করেছিলেন, ফটোইলেকট্রিক ইফেক্ট 1905 সালে ব্যাখ্যা হলোই বাই আলবার্ট আইনস্টাইন। এবং তারপরে এটা আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এভিডেন্স, যা দিয়ে আমরা আরো স্ট্রংলি কোয়ান্টাম তত্ত্ব বা ফোটন তত্ত্ব আমরা এস্টাবলিশ করতে পারলাম যৌক্তিকভাবে, পরীক্ষালব্ধভাবে। তো তোমরা একটু আমাকে বলো যে এর আগের লেকচার পর্যন্ত তোমাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা, বা কোনো প্রকার কোনো সমস্যা কোথাও আছে কিনা। যেমন ওই যে তপশ্রী একটা প্রবলেম অ্যারাইজ করলো বইয়ের আহ, মানে থিওরি ডেভেলপমেন্ট সম্পর্কিত, ওখানে ধারাবাহিকতা একটু ঝামেলা পরিলক্ষিত হলো, বিধায় আমি ওকে বললাম যে তোমরা এই বইটা থেকে থিওরিটা পড়ো, এই বইটাতে আমার কাছে কোনো মিস্টেক মনে হয়নি, বা আমি তো তোমাদেরকে এই বই থেকে পড়িয়েছি। তো যে চ্যাপ্টারটা বা যে টপিকটা আমরা যে বই থেকে বেটার ফিল করব, আমরা সেই বই থেকে ফলো করব। একটা কথা মনে রেখো, তোমাকে পরীক্ষার খাতায় অ্যান্সার করতে হবে প্রশ্নের, সঠিক অ্যান্সার করতে হবে। তুমি কোন বই থেকে অ্যান্সার করছো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, এটা মাথায় রাখতে হবে। আবার অনার্স লেভেলে, মাস্টার্স লেভেলে বা হায়ার স্টাডি লেভেলে কখনোই একটা সাবজেক্টের জন্য একটি মাত্র বই কখনোই সাফিসিয়েন্ট ছিল না। এটা আমাদের ছাত্র জীবনেও ছিল না, যে জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বড় বড় লাইব্রেরি থাকে, সব ছাত্ররা সব বই কিনতে পারে না। এবং আহ, এক একটা টপিক এক একটা বইয়ে খুব ভালো করে লেখা থাকে, বোধগম্যতার জন্য সুবিধা হয় এরকম বইগুলো স্যাররা সাজেস্ট করে দেন, আর সেই অনুযায়ী ছাত্ররা সেগুলো প্রিপেয়ার করে নেয়। তো তোমাদের যেটা কাজ, প্রতিদিনের কাজ হচ্ছে, আমরা তো এখন এই সপ্তাহ তো আমরা একটা করে ক্লাস করছি, তোমরা এনাফ টাইম পাচ্ছ হাতে। তো তোমরা যদি আমার লেকচারের পর পর এই থিওরি গুলো তোমরা একটু খাতায় লেখার চেষ্টা করো। যেমন ধরো, এখানে অনেকগুলি কথা আমি বলবো যেটা বইয়ের মধ্যে লেখা আছে। হ্যাঁ, এতগুলি কথা হচ্ছে তোমার বোঝার জন্য, কিন্তু পরীক্ষার হলে যখন আমরা অ্যান্সার করব, এই প্রশ্নটাই যখন আমরা অ্যান্সার করব, তখন কিন্তু আমরা এই কাহিনীগুলো সব বলবো না, কোনো দরকার নেই। আমরা তখন চলে যাব সরাসরি ব্যাখ্যাতে, থিওরিটিক্যাল যে ব্যাখ্যাটা রয়েছে সেই ব্যাখ্যাতে আমরা চলে যাব। হুম। তাহলে সেটা হবে পরীক্ষার খাতায় আমার উত্তর বা প্রশ্ন উত্তর। তা প্রশ্ন উত্তর লেখা হচ্ছে এক জিনিস, আর জিনিসটা বোঝার জন্য যে আমরা বই পড়ছি বা পাঠ্য বই ফলো করছি, সেই পাঠ্য বইয়ের লিখিত তথ্যগুলো হচ্ছে আর একটু ভিন্ন জিনিস। সেটা সবসময় একটু দীর্ঘায়িত থাকবে তোমার বোঝার জন্য। একটা জিনিস খেয়াল করো, এই রাইটারটা যে বইটা লিখেছেন, উনি ধরে নিয়েছেন যে একজন ছাত্র বা একজন শিক্ষক এই লেখাটা পড়ে, একজন শিক্ষক বা ছাত্র বইটা যখন পড়বেন, তখন তিনি এই পুরো বিষয়বস্তু সম্পর্কে ধারণাটা পাবেন, হ্যাঁ, বাই রিডিং দিস আর্টিকেল। এখন প্রশ্ন হচ্ছে যে পড়ার পরে আমি যেটা বুঝতে পেরেছি সেই জিনিসটা আমার মাথার মধ্যে রাখতে হবে। তো তাহলে আহ, যে জিনিসটা মাথায় রয়ে গেল সেটাই হচ্ছে আমার প্রশ্ন উত্তর। অর্থাৎ আমি যেভাবে বুঝতে পেরেছি জিনিসটাকে আমি সেভাবে উপস্থাপন করব, এটাকে আমরা বলি নোট। নোট তৈরি করা বলি আমরা এই জিনিসটিকে। এখন যদি কোনো জটিল থিওরি হয় বা কমপ্লিকেটেড থিওরি হয়, সেক্ষেত্রে আমি তোমাদেরকে হেল্প করব, যে স্যার এই প্রশ্নটার নোট কোনোভাবে করতে পারছি না, এটা কতটুকু কোন জায়গাতে কতটুকু লিখবো বা কিভাবে আমরা লিখবো। এই প্রশ্ন যখন তোমরা আমাকে করবে, আমি অবশ্যই তোমাদের গাইডলাইন দিব, সেজন্য তো আমি আছি। কিন্তু তার আগে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই টপিকটা যে স্যার আজকে বোঝাচ্ছেন, উনি যা যা বলতে চেয়েছেন সেই ফিজিক্সটা আমি বুঝতে পেরেছি কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। ফিজিক্সটা বুঝতে পারা খুব জরুরি। আর ফিজিক্সটা বুঝতে পারলে তখন দেখবা যে কিভাবে তুমি নোট করবে এটা আর কাউকে বলে দিতে হচ্ছে না, কারণ তোমার নিজের একটা বোধগম্যতা তৈরি হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত তুমি বই দেখে তোমার প্রশ্ন উত্তর রেডি করতে পারছো না, তাহলে বুঝতে হবে কোনো না কোনো ভাবে তোমার এখানে একটা দুর্বলতা রয়ে গেছে, তোমার একটা উইকনেস রয়ে গেছে। আমার কথাগুলো বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনো, কারণ আহ, আমি বারবার একটা কথা বলেছি, লার্নিং ইজ অলসো এ ট্রেনিং। মানে সফিস্টিকেটেড জ্ঞান কিভাবে অর্জন করতে হয় বা মাথায় ধারণ করতে হয়, তার ট্রেনিং এবং লার্নিং কিন্তু একসঙ্গেই হয়, সেটা আমাদের শিক্ষা জীবনেই হয়। তো আমরা যদি শুধুমাত্র পরীক্ষায়
কিভাবে অ্যান্সার করব এবং পরীক্ষার খাতায় কিভাবে লিখে আসবো, এই ধরনের মানে চিন্তা নিয়ে মাথার মধ্যে যদি আমরা রাখি তাহলে কিন্তু মুশকিল। হুম? আমরা এখন পড়ব কম্পটনের প্রভাব বা কম্পটন ইফেক্ট। ফটোইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে আমরা দেখেছি একটা ফোটন যখন কোনো একটি মেটাল সারফেসে আপতিত হচ্ছে তখন সে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, শোষিত হচ্ছে এবং তার ফলাফল হিসেবে ওখান থেকে ওই শক্তি শোষণ করে একটি ইলেকট্রন ওখান থেকে নির্গত হচ্ছে। একটি বলছি আমি, আসলে একাধিক ইলেকট্রন নির্গত হচ্ছে, কারণ একটি মাত্র ফোটন তো আর পড়ছে না, পড়ছে তো লক্ষ লক্ষ ফোটন। তাহলে ওখান থেকেও ওরকম অসংখ্য ইলেকট্রন নির্গত হচ্ছে, তখন ফটোতড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা বলছি ফটো ইলেকট্রিক কারেন্ট, এবং ইলেকট্রনকে বলেছি ফটো ইলেকট্রন। কিন্তু এখানে আরো একটা জিনিস লক্ষ্য করা গেল, 1922 সালে বিজ্ঞানী আর্থার কম্পটন এটা লক্ষ্য করলেন যে যখন কোনো একটি বিশেষ করে ধরো হালকা পদার্থের যে ইলেকট্রন গুলো রয়েছে, হালকা মৌল যেমন ধরো অ্যালুমিনিয়াম, গ্রাফাইট বা কার্বন ইত্যাদি ধরনের মৌলের ইলেকট্রনকে যখন এক্স রে দিয়ে উনি আঘাত করলেন, তো এই এক্স রে তখন স্ক্যাটার্ড হয়ে বেরিয়ে যাচ্ছে, সম্পূর্ণ এক্স রে কিন্তু শোষিত হচ্ছে না। আবার ইলেকট্রনটা এক্স রে থেকে কিছু পরিমাণ এনার্জি নিয়ে সে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকছে না, সে ওখান থেকে বেরিয়ে একটা অ্যাঙ্গেলে চলে গেল, আর এক্স রেটাও আর একটা অ্যাঙ্গেল ওখান থেকে স্ক্যাটার্ড হয়ে গেল। তাহলে এই যে এক্স রে তার কিছু শক্তি হারালো, তার ফলে কি হলো বা কি হওয়া উচিত, আগে আমরা সেটা দেখি, তারপরে হচ্ছে এর ক্যালকুলেশনে যাব। আমরা যদি কোয়ান্টাম থিওরি অনুযায়ী চিন্তা করি তাহলে কি ঘটবে বা কি ঘটা উচিত, আমরা সেটাকে একটু দেখি। আমরা জানি যে E ইজ ইকুয়াল টু এইচ নিউ, তাই তো? তাহলে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, এটা হচ্ছে ইনসিডেন্ট ফোটনের। আমরা এখানে আলোচনার মধ্যে বলেছি যে একটা ইলেকট্রনকে একটা ফোটন ইনসিডেন্ট হলো হয়ে সে যখন আঘাত করলো, এটা মনে করো বিক্ষেপণ কেন্দ্র এটা, তো এই ইলেকট্রনটা দাঁড়িয়েই ছিল, এটা আপতনের দিক হচ্ছে তোমার এটা। এখান থেকে তোমরা স্ক্রিনে টাচ করো না, স্ক্রিনে টাচ করলে দাগ পড়বে, প্রতিদিন বলি কেন এই ভুলটা করো। তো এখান থেকে ইলেকট্রনটা বেরিয়ে গেল একটা অ্যাঙ্গেলে, আবার এই এক্স রেটাও তার কিছু পরিমাণ শক্তি হারিয়ে সে স্ক্যাটার্ড হয়ে গেল আর একটা অ্যাঙ্গেলে। এই জিনিসটা উনি পর্যবেক্ষণ করলেন। অর্থাৎ এই যে এক্স রশ্মি, ইনসিডেন্ট এক্স রে, যার এনার্জি মনে করো ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, এই কিছু পরিমাণ এনার্জি দিয়ে দিল ইলেকট্রনকে, যে কারণে ইলেকট্রনটা হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি নিয়ে বেরিয়ে গেল। এটা হচ্ছে ইলেকট্রন, রিকয়েল ইলেকট্রন বলি আমরা এটাকে। আর এটা হচ্ছে বিক্ষেপিত এক্স রে, এখন তার এনার্জি হয়ে গেল এইচ নিউ প্রাইম, কারণ সে কিছু এনার্জি হারিয়েছে। অর্থাৎ এখন এনার্জি হয়ে গেল ই প্রাইম ইজ ইকুয়াল টু এইচ নিউ প্রাইম। ভালো কথা। এনার্জি তাহলে, এনার্জি যদি হারায় তাহলে আহ, তার কম্পাঙ্ক কি বাড়বে না কমবে? কথা বলো। কমবে স্যার। এনার্জি এনার্জি হারালে কমলে তো কম্পাঙ্ক হারালে কম্পাঙ্ক কম্পনও কমে হারাবে। যাবে। এনার্জি যদি হারায় তাহলে কম্পাঙ্ক কমে যাবে। তাহলে সে যে পরিমাণ এনার্জি হারালো, সে হারানো এনার্জির পরিমাণ যদি ডেল্টা ই হয়, তার কথা বলছি, এক্স এর কথা বলছি, তাহলে সেটা হবে ই মাইনাস ই প্রাইম, রাইট? মানে Yes, তার sir. আপতিত শক্তি ছিল ই, আর বর্তমান শক্তি দেখতে পাচ্ছি ই প্রাইম, তাহলে ই E prime. মাইনাস ই প্রাইম, তার মানে হচ্ছে এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম।
তাহলে এইচটাকে যদি আমি কমন নিই, এটা হচ্ছে নিউ মাইনাস নিউ প্রাইম। আচ্ছা, এখন নিউ মাইনাস নিউ প্রাইম যদি আমি বলি, আমরা একটা হ্যাঁ, রিলেশন দয়া জানি। করে আরেকজন আনমিউট স্যার, একটু ওকে মিউট করতে বলেন, একটু ওর ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, তোমরা ও- তোমরা যখন কথা বলার প্রয়োজন নেই তখন মাইক্রোফোনটা অফ রাখবে বাবা, এটা তো প্রতিদিন বলি আমি। তাহলে সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, রাইট? তাহলে নিউ ইকুয়াল টু কি? সি বাই ল্যামডা। এখন যদি আমি দ্বিতীয় বা স্ক্যাটার্ড তরঙ্গের ক্ষেত্রে চিন্তা করি, তার গতিবেগ তো চেঞ্জ হবে না, তাহলে ওটা হবে সি ইকুয়াল টু নিউ প্রাইম ল্যামডা প্রাইম, নিউ প্রাইম ল্যামডা প্রাইম। তাহলে ওর ক্ষেত্রে নিউ প্রাইম হবে সি বাই ল্যামডা প্রাইম, কারণ ওর তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে গেছে। আমরা জানি যে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের গুণফল কিন্তু একটা মাধ্যমে অপরিবর্তিত থাকবে, কেননা এটা তাড়িত চুম্বক তরঙ্গ বা আলোক তরঙ্গ। তাহলে আমি এখানে লিখতে পারি এইচ ইন্টু সি বাই ল্যামডা মাইনাস সি বাই ল্যামডা প্রাইম। ক্লিয়ার? এইচ ইন্টু সি বাই ল্যামডা মাইনাস সি বাই ল্যামডা প্রাইম লিখতে পারি? এটা হ্যাঁ লেখা স্যার। যায় কি? হ্যাঁ। হ্যাঁ তো স্যার। তা যদি লিখতে পারি তাহলে নিশ্চয়ই আমি এটাও লিখতে পারি এইচ সি ইন্টু ওয়ান বাই ল্যামডা মাইনাস ওয়ান বাই ল্যামডা প্রাইম লিখতে পারি। জি স্যার। আমি এরপরে হ্যাঁ বিস্তারিত স্যার। যাব। আমরা আগে কনসেপ্টটা আগে ডেভেলপ করি আমরা। ওয়ান বাই ল্যামডা মাইনাস ওয়ান বাই ল্যামডা প্রাইম, ভেরি গুড। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে চেঞ্জ ইন এনার্জি বা ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ সি ইন্টু, এখান থেকে আবার তোমার ল্যামডা ল্যামডা প্রাইম হচ্ছে, ল্যামডা ল্যামডা প্রাইম হচ্ছে তোমার লসাগু। তাহলে এই ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা লিখতে পারি, Yes, লেখা sir. যায়? Yes, sir. হ্যাঁ, লেখা যায়। তাহলে এই হচ্ছে তোমার এনার্জি চেঞ্জের রূপ। অর্থাৎ আমরা যদি বলি যে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা হচ্ছে এইচ সি ইন্টু ডেল ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা ল্যামডা প্রাইম। এই ডেল ল্যামডা মানে হচ্ছে চেঞ্জ ইন ওয়েভলেংথ। তাহলে চেঞ্জ ইন ওয়েভলেংথ আমি একটা পাচ্ছি, এটা কনফার্ম। মানে ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু, তাহলে আমি পাচ্ছি কি দেখো, ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু ডেল ই ইন্টু ল্যামডা ল্যামডা প্রাইম ডিভাইডেড বাই বলো, ডিভাইডেড বাই এইচ সি। এইচসি। এরকম একটা চেঞ্জ কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি। কিন্তু আমরা স্পেসিফিক্যালি ল্যামডা প্রাইম বা ডেল ল্যামডাটা আমরা এখন এই এখানে দুটো অ্যাঙ্গেলে, এই একটা অ্যাঙ্গেল, এই আর একটা অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলের কিন্তু এখানে ভূমিকা রয়েছে। কারণ এই পরিবর্তনটা এই অ্যাঙ্গেলের সাথে রিলেটেড। ও যদি আরো এদিক দিয়ে যেত তাহলে পরিবর্তন একরকম হতো, এটা যদি আরো কম যেত তাহলে আরো একরকম হতো। একইভাবে এটা আবার এই অ্যাঙ্গেলের সাথে আবার ওর অ্যাঙ্গেলেরও একটা রিলেশন রয়েছে, কেননা ও কি পরিমাণ শক্তি ইনসিডেন্ট রের কাছ থেকে পাচ্ছে সেটা কিন্তু একটা বিষয়। তাহলে আমরা এটার আরো ম্যাথমেটিক্যাল ডিপে যাওয়ার আগে আমরা ফিজিক্সে একটু বোঝার চেষ্টা করি। দেখো কেন এরকম হলো, অথবা কিভাবে এটা ব্যাখ্যা করা যায়। যদি আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের কনসেপ্টেই থাকি এবং ব্যাখ্যা করতে চাই, এটা অসম্ভব ব্যাপার। কেন? কারণ ক্লাসিক্যাল মেকানিক্সের কনসেপ্ট অনুযায়ী এই যে যে তাড়িত চুম্বক তরঙ্গ, সে ইলেকট্রনের উপর একটা পরবশ কম্পন তৈরি করবে। তো এই পরবশ কম্পনের কম্পাঙ্ক কিন্তু হবে ঠিকই ইনসিডেন্ট যে কম্পন, সেই কম্পনের সমান। ক্লাসিক্যাল মেকানিক্সে তোমরা পরবশ কম্পন পড়েছো, মনে আছে? তরঙ্গের মধ্যে পরবশ কম্পন মনে নাই? হালকা হালকা মনে আছে। পরবশ ভূমিকা। কম্পন যদি মনে না থাকে তাহলে তো দুঃখজনক। একটা বস্তুর পাশে যদি আমরা একটি কম্পমান বস্তুকে অবস্থান করাই,
এটাকে ফোর্সড ভাইব্রেশন বলে। একটি বস্তু তার পাশে অন্য একটি কম্পমান বস্তু দ্বারা যখন আবিষ্ট হবে, তখন সে ওই আপতিত কম্পনের কম্পাঙ্কে কাঁপতে বাধ্য হয়। এই বাধ্য হওয়াটাই হচ্ছে পরবশ কম্পন বা ফোর্সড ভাইব্রেশন। আর কোনো বস্তু যখন তার গঠন অনুযায়ী তার যে নিজস্ব কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কে যখন কাঁপতে কাঁপতে থাকে, তাকে আমরা বলি মুক্ত কম্পন। তো মুক্ত কম্পন আর পরবশ কম্পনের পার্থক্যটা হচ্ছে এটাই। একইভাবে যখন কোনো ইলেকট্রনের উপরে একটা তাড়িত চুম্বক তরঙ্গ বা কম্পন যখন আপতিত হচ্ছে, তখন ওই ইলেকট্রনটিও ইনসিডেন্ট তাড়িত চুম্বক তরঙ্গের কম্পাঙ্কে কম্পিত হবে। আবার যখনই কোনো চার্জড পার্টিকেল কম্পিত হয়, তখন সে যে কম্পাঙ্কে কম্পিত হচ্ছে, ওই কম্পাঙ্কে তাড়িত চুম্বক তরঙ্গ বিকিরণ করবে। ক্লিয়ার? জি ইয়েস স্যার। হ্যাঁ কিন্তু স্যার। বাস্তবে দেখা যাচ্ছে ইনসিডেন্ট রে এবং স্ক্যাটার্ড রে, আমি যদি ধরে নিই যে এটা ইলেকট্রন বিকিরণ করছে, তাহলে তার কম্পাঙ্ক এবং এই কম্পাঙ্ক সমান হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই কম্পাঙ্ক এর চেয়ে কম। তার মানে ক্লাসিক্যাল ফিজিক্স এখানে এটা ব্যাখ্যা করার জন্য যথেষ্ট নয়। তাহলে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে এরা হচ্ছে পার্টিকেল, ইনসিডেন্ট পার্টিকেল, ফোটন। তো ফোটন যখন ইনসিডেন্ট হচ্ছে, তার কণা চরিত্রের কারণে সে যেমন তুমি একটা মার্বেল দিয়ে আর একটা মার্বেলকে আঘাত করলে কি ঘটতে পারে? তুমি যে মার্বেলটাকে থ্রো করেছো, সেই মার্বেলটা হয়তো ছিটকে একদিকে চলে গেল, স্লো হয়ে গেল। আর যাকে গিয়ে আঘাত করলো, সেই মার্বেলটা এই মার্বেল থেকে যে পরিমাণ শক্তি পেল, সেই শক্তি নিয়ে সে আরেকদিকে স্ক্যাটার্ড হয়ে চলে গেল। এটা ঘটে না সাধারণত? ছোটবেলায় মার্বেল খেলেছি আমরা, মনে পড়ে? জি স্যার, জি স্যার, জি স্যার। জি স্যার। হ্যাঁ একমাত্র স্যার। এই ঘটনা দিয়ে এটা ব্যাখ্যা করা সম্ভব। ক্লাসিক্যাল ফিজিক্সের যে তাড়িত চুম্বক তরঙ্গ এবং কণার কম্পন, এই কনসেপ্ট দিয়ে এটা ব্যাখ্যা করা সম্ভব নয়, কারণ ব্যাখ্যাটা মিলছে না। এইবার আসা যাক আমরা কি ক্যালকুলেশন করব, অর্থাৎ এই থিওরিটা, এটা হচ্ছে আমরা ফিজিক্সটা বুঝলাম যেখানে কি হয়েছে। এবার আমরা ম্যাথমেটিক্সে যাব। যদি আমার আহ পরীক্ষার খাতে এটা অ্যান্সার করতে হয়, তাহলে কি অ্যান্সার করতে হবে? তাহলে কম্পন প্রভাব কি ছিল সেটা আমরা ইনফর্ম করলাম। আমরা দেখলাম যে হ্যাঁ, আপতিত ফোটন ইলেকট্রনকে যখন আঘাত করলো, ইলেকট্রন আপতনের দিকের সাথে থিটা কোণে প্রক্ষিপ্ত হলো। আর আপতিত ফোটন ইলেকট্রনের সাথে আঘাত পাওয়ার ফলে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ছিটকে বেরিয়ে গেল। তবে সে কিছু পরিমাণ শক্তি ইলেকট্রনকে দান করার কারণে তার কম্পাঙ্ক কমে গেছে, কেননা তাড়িত চুম্বক তরঙ্গের বা ফোটনের শক্তি হচ্ছে তার কম্পাঙ্কের সমানুপাতিক। এই কথাগুলো এখানে বিস্তারিত লেখা আছে। এখন আমরা একটু ক্যালকুলেশনের দিকে যাই। ধরো আমরা বের করতে চাচ্ছি থিটা, পাই এবং নিউ প্রাইম, নিউ, এদের মধ্যে রিলেশন। এবং ফাইনালি এই যে কম্পটন ওয়েভলেংথ শিফট বা কম্পটন ইফেক্টের ফলে তরঙ্গ দৈর্ঘ্যের যে পার্থক্য আপতিত এবং বিক্ষিপ্ত বা বিক্ষেপিত এক্স রে মধ্যে, সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, এটা একটু আমরা দেখি। আমাকে আবার একটু ওখানেই যেতে হবে, ক্যালকুলেশনটা আমি করে না দিলে তোমরা মজা পাবে না। বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ, ইয়েস স্যার, দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে।
তো আমরা ধরলাম যে এটা হচ্ছে তোমার স্ক্যাটার্ড ফোটন, বা এটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটন। ফোটন বলছি আমরা এক্স রে কণাকে, বিক্ষিপ্ত ফোটন এনার্জি। এটা আপতিত ফোটন বা আপতিত এক্স রে। ইতিমধ্যে আমরা ভালো করে জেনে গেছি যে তাড়িত চুম্বক তরঙ্গ মানেই ফোটন। আর এটাকে বলছি রিকয়েল ইলেকট্রন, বা বাংলা হচ্ছে প্রতিক্ষিপ্ত ইলেকট্রন। প্রতিক্ষিপ্ত ইলেকট্রন এই। তো কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। প্রত্যেকটা স্ক্যাটারিং বা আমরা যেটাকে বলি তোমার বিক্ষেপণ, বিক্ষেপণের ক্ষেত্রে কিন্তু তোমার সংরক্ষণশীলতা নীতি সবগুলোই কিন্তু তারা মেনে চলে। তাহলে আমরা যদি প্রথমে শক্তির সংরক্ষণশীলতা নীতি ফলো করি, শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী আপতিত শক্তি ছিল দুটো, মানে বিক্ষেপণের পূর্বের শক্তি এবং পরের শক্তি, দুটো জিনিস খেয়াল করতে হবে। বিক্ষেপণের পূর্বে আপতিত ফোটনের শক্তি ছিল এইচ নিউ, আর স্থির ইলেকট্রনের স্থির শক্তি ছিল এম নট সি স্কোয়ার। এটা হচ্ছে বিক্ষেপণের পূর্বে মোট শক্তি। আর এর পরে মোট শক্তি হচ্ছে বিক্ষেপিত ফোটনের শক্তি এইচ নিউ প্রাইম, আর তোমার কি বলে প্রতিক্ষিপ্ত ইলেকট্রনের আমরা যদি ইলেকট্রনের রিলেটিভিস্টিক্যালি গতিশক্তি। চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে এমসি স্কোয়ার। এই হচ্ছে আমার টোটাল এনার্জি কনজারভেশন। আমাকে টোটাল এনার্জি হিসেবে লিখতে হবে। আমি এখানে গতিশক্তি দেখিয়েছি হাফ এম ভি স্কোয়ার, সেটা ঠিক আছে, কিন্তু তার মোট শক্তি যখন আমরা হিসাব করব রিলেটিভিস্টিক্যালি আমরা লিখলাম এম সি স্কোয়ার। এবার ভরবেগ সংরক্ষণশীলতা নীতি ফলো করি। এখানে কিন্তু দুটো বিষয় চিন্তা করতে হবে, একটা আপতনের দিকে, আর একটা হচ্ছে আপতনের সাথে উলম্ব দিকে। কেননা এটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে যখন বিক্ষেপিত হয়েছে, তার দুটো উপাংশ চলে আসবে, একটা হচ্ছে লম্ব দিক বরাবর আর একটা হচ্ছে আপতনের দিক বরাবর। তাহলে লম্ব দিক বরাবর উপাংশ হচ্ছে এইটা, এর জন্য এইটা, ওর জন্য এইটা। এটা হচ্ছে ভর বেগের কথা বলছি। আর আপতনের দিক বরাবর উপাংশ হচ্ছে এটা, ওর জন্য এটা। অর্থাৎ এর কারণে এটা হচ্ছে আপতনের দিক, ওর কারণে এটা হচ্ছে আপতনের দিকে উপাংশ। উপাংশ মানে তোমরা জানো যে আমরা পড়েছি, এটা যদি একটা ভেক্টর হয় বা যে কোনো একটা রাশি হয়, তাহলে তার অনুভূমিক উপাংশ হচ্ছে এইটা, উলম্ব উপাংশ হচ্ছে এটা। এটা যদি থিটা হয়, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই কম্পোনেন্ট যদি কস থিটা হয়, এই কম্পোনেন্ট হচ্ছে সাইন থিটা, এটা ইন্টু সাইন থিটা। মনে আছে, পড়েছো যে জি স্যার। জ্যামিতিতে? স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো আপতনের দিক বরাবর যদি হয়, তাহলে ফোটন মোমেন্টাম আমরা পড়েছি, আমরা জানি যে এইচ নিউ ইজ ইকুয়াল টু ফোটনের ক্ষেত্রে এম সি স্কোয়ার, তাহলে পি ইজ ইকুয়াল টু এম সি, তাহলে ফোটন মোমেন্টাম ইজ ইকুয়াল টু এইচ নিউ বাই সি। তাহলে আমরা ইনসিডেন্ট ফোটনের ক্ষেত্রে এইচ এইচ নিউ বাই সি প্লাস ইলেকট্রন স্থির ছিল, তার কোনো ভরবেগ ছিল না, জিরো, ইজ ইকুয়াল টু সংঘর্ষের পরে এটা স্ক্যাটার্ড হয়ে গেল, তাহলে ওরটা হবে এইচ নিউ প্রাইম বাই সি কস পাই। এই যে এই চিত্র থেকে আসো, ভূমি বাই অতিভুজ, এর তো এদিকে মোমেন্টাম হচ্ছে এইচ নিউ প্রাইম বাই সি, যেহেতু তার শক্তি এইচ নিউ, যেমন এর মোমেন্টাম হচ্ছে এইচ নিউ বাই সি, যেহেতু তার শক্তি হচ্ছে এইচ নিউ। এটা আমরা এই রিলেশন থেকে জানি।
তাহলে এইচ নিউ প্রাইম বাই সি কস ফাই, আর একইভাবে ওরটা হবে তোমার, যেহেতু সে ভি বেগে চলে গেছে ইলেকট্রন, তাহলে ওটা হবে এম ভি কস থিটা। এটা কোন দিকে? আপতন দিকে। ক্লিয়ার? এই কোয়েশনটা ক্লিয়ার জি কিনা? স্যার। জি স্যার। এই ইলেকট্রনের ভরবেগ তো হচ্ছে তোমার এম ভি, যেহেতু তার কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, আমরা বলছি সে ভি বেগে বেরিয়ে গেছে, তাহলে ওর মোমেন্টাম হচ্ছে এম ভি। তাহলে এম ভি তো হচ্ছে এই দিক বরাবর, তার কতটুকু উপাংশ এক্স অক্ষ বরাবর পড়েছে? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ কস থিটা। তাহলে এই উপাংশটা যদি হয় আহ তোমার ভূমি, তাহলে অতিভুজ কস থিটা হচ্ছে এই উপাংশের মান, অর্থাৎ এই বরাবর হচ্ছে এম ভি কস থিটা। ওর জন্য এটা হবে এইচ নিউ প্রাইম বাই সি কস ফাই। ক্লিয়ার? তাহলে আপতন দিকে মোট ভরবেগ স্ক্যাটারিং এর আগে ইজ ইকুয়াল টু আপতন দিকে মোট ভরবেগ স্ক্যাটারিং এর পরে। এনি প্রবলেম? না স্যার। স্যার তাহলে ওই এবার আমরা জিরো ধরলাম যেহেতু, স্যার স্থির অবস্থা ছিল বিধায় আমরা হচ্ছে বাম পক্ষে এটা জিরো ধরেছিলাম, ইলেকট্রনের তাই তো? ইলেকট্রনের কোনো ভরবেগ ছিল না, কারণ সে দাঁড়িয়ে ছিল। ঠিক আছে স্যার। সংঘর্ষের আগে সেটা, এরপর সংঘর্ষের পরে যাই আর আবার পরে তো এই যে পরের ভাদবেগ নিচ্ছে, তাই অংশটাই, না স্যার? এই পরে, হ্যাঁ, পরের অংশে। হ্যাঁ। আঘাত পাওয়ার পরে তো সে ভি বেগে ছুটে বেরিয়ে গেল, তখন তার ভরবেগ তৈরি হলো। তা সে ভরবেগের দিক তো ছিল এই দিকে, আমার তো দরকার এই এই রেখা বরাবর কতটুকু সেটা নিব। তাহলে যা নিয়ে সে বেরিয়েছে তার কতটুকু অংশ এই বরাবর আমি পাচ্ছি, সেটা হচ্ছে কস থিটা উপাংশ, এমভি কস থিটা। ওর ক্ষেত্রেও তাই। আর যদি এইদিকে হয় তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেল, তাহলে কস 90 মাইনাস থিটা সাইন থিটা। এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে কস 90 মাইনাস ফাই সাইন ফাই। দেখো সেটা এখন লিখবো আমরা। উলম্ব দিকে যদি হয়, যেহেতু এটা ইনসিডেন্ট ছিল পুরা, মনে করো এটা এক্স অক্ষ, এটা মনে করো ওয়াই অক্ষ, তাহলে আপতন ছিল এক্স অক্ষ বরাবর, তো এক্স অক্ষ বরাবর কোনো ওয়াই উপাংশ থাকে না, তাহলে ইনসিডেন্ট ফোটনের উলম্ব উপাংশ জিরো, ইলেকট্রন তো জিরোই ছিল। আর হওয়ার পরে এদিকে পাচ্ছি এইচ নিউ প্রাইম বাই সি সাইন ফাই, এখানে মাইনাস হবে কারণ আমরা এই দিকটাকে যদি ধনাত্মক ধরি, যে এর ক্ষেত্রে দেখো দুটোই ধনাত্মক দিকে পড়েছে, জন্য যোগ লিখেছি, কিন্তু ওর ক্ষেত্রে এক এক্স এর উপাংশটা পড়েছে যেদিকে, ইলেকট্রনেরটা তার উল্টা দিকে, তাহলে এটাকে যদি আমরা ধনাত্মক ধরি, এটা হচ্ছে ঋণাত্মক, তাহলে এইটা আমাকে লিখতে হবে এম ভি সাইন থিটা। এখানে বইয়ের মধ্যে একটা ভুল আছে, বুঝছো? এটা এখানে ফাই লেখা আছে, তোমরা এটা থিটা করে নিও, এটা থিটা হবে। কেমন? তাহলে এটা হচ্ছে লম্ব দিকে, আমরা দুটো উপাংশে বিভক্ত করলাম অ্যাকর্ডিং টু মোমেন্টাম কনজারভেশন। কারো কোনো প্রশ্ন আছে? এটাকে দাও 1 নাম্বার সমীকরণ, এটাকে দাও 2 নাম্বার, এটাকে দাও 3 নাম্বার। লম্ব দিকের আরেকবার একটু বলেন স্যার, লম্ব দিকের 3 নাম্বার লম্ব, সমীকরণটা, 0+0 ওই কনসেপ্টটা। এই দেখো, তখন স্যার দেখতে পাইনি তো, বোর্ডের জন্য বুঝতে পারিনি স্যার, একটা জিনিস একবার একটু যদি বলেন। এক্স অক্ষ বরাবর গতিশীল হয়, তার তো কোনো ওয়াই উপাংশ থাকবে না, কারণ কজ 90 মান জিরো। এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? জি স্যার। তা এখন উপাংশ মানে কি? কজ অফ অ্যাঙ্গেল, ওই রাশি ইন্টু কজ অফ অ্যাঙ্গেল বিটুইন দেম, তুমি যে অক্ষ বরাবর চিন্তা করছো তার দিকে বা তার সাথে তার অ্যাঙ্গেল কত সেটা। এগুলি তোমাদের ইয়েতে ছিল, তোমার কি বলে, একদম এসএসসি তে ছিল না, হয়তো ইন্টারমিডিয়েটে ছিল। দেখো
তারপরেও অনেক সময় আমাদের অনেক কিছু ভুল হয়ে যায়, ভুল হলে সমস্যা নেই, কিন্তু জেনে নিতে হবে আবার। এটা এক্স, এটা যদি ওয়াই হয়, এক্স অক্ষের উপর ওয়াই কোঅর্ডিনেট কি 0 না? জি স্যার। ওয়াই অক্ষের উপর এক্স কোঅর্ডিনেট কি 0 না? 0। কেন? এই কেন জবাবটা কি? কারণ দেখো, আমরা যখন বলছি কোন একটা রাশি, ধরো এটা একটা রাশি, ধরো আর, এটা অ্যাঙ্গেল থিটা, তাহলে আর এর এক্স কোঅর্ডিনেট এক্স, ওয়াই কোঅর্ডিনেট ওয়াই, তার মানে এটা হচ্ছে তার ওয়াই কোঅর্ডিনেট, এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, তাহলে এটাকে আমি উপাংশ বলছি। তাহলে এক্স বাই আর ইজ ইকুয়াল টু কস থিটা, সেই কারণে এক্স উপাংশ হচ্ছে আর কস থিটা, অর্থাৎ আর এর কস থিটা অংশ হচ্ছে এক্স। একইভাবে ওয়াই এর ক্ষেত্রে যাও, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে উলম্ব উপাংশ যখন হবে, দেখো আর বাই সরি ওয়াই বাই আর, এটাও কিন্তু ভূমি, কিন্তু অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মাইনাস থিটা। ত্রিভুজটাকে উল্টায় নাও, এটা লম্ব হলে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব, কিন্তু ভূমির সাথে অতিভুজের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে ওয়াই বাই আর ইজ ইকুয়াল টু কজ 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে হচ্ছে সাইন থিটা, সেই কারণে উলম্ব উপাংশ সাইন থিটা হয়। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হবে আর সাইন থিটা। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এখন যদি কেউ এক্স অক্ষ বরাবর গতিশীল হয়, তার তো ওয়াই এর সাথে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কজ 90 মান 0 না, তাহলে তার তো কোনো উলম্ব উপাংশ সম্ভব না। সম্ভব? না স্যার। আমার কথা ক্লিয়ার হয়েছে? জি স্যার, এখন বুঝতে পারছি। বাকিদের কি অবস্থা, সবাই বুঝছো? জি স্যার। এটা কিন্তু আসলে খুবই ছোট্ট একটা ক্যালকুলেশন, বাট আমরা অনেক সময় এখান থেকে নষ্ট করছি। হুম। কেন নষ্ট করছি যেন আমরা পরবর্তীতে আমাদের কোনো সমস্যা না হয়। তাহলে আমরা একটু আগাই, এখন ক্যালকুলেশনটা দেখো। তাহলে 2 নম্বর সমীকরণে আসো। 2 নম্বর সমীকরণ থেকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করলে কি পাচ্ছি? 2 নম্বর সমীকরণে এটা তো 0, তাহলে এইচ নিউ বাই সি ইজ ইকুয়াল টু এইচ নিউ প্রাইম বাই সি কস ফাই প্লাস এম ভি কস থিটা। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি। তো এখান থেকে যদি আমরা আরো একটু ইয়ে করতে চাই, বোথ সাইডকে আমরা সি দিয়ে গুণ করে দিই, তাহলে পাচ্ছি এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ নিউ প্রাইম কস ফাই প্লাস এম ভি সি কস থিটা। তো তা যদি হয় তাহলে আমরা আরেকটু রিঅ্যারেঞ্জ করতে পারি। সুতরাং এম ভি সি কস থিটা ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম কস ফাই, এভাবে আমরা লিখতে পারি, ঠিক কিনা? এখানে রাখলাম। এরপরে 3 নম্বর সমীকরণটাকে আরেকটু ডাইলিউট করা যায় কিনা দেখি, ওখান থেকে আমরা কি রিলেশন পাই। 3 নম্বরে তো বাঁ পাশটা পুরাই 0 থাকলো, শুধু এইটা ইজ ইকুয়াল টু এইটা, অর্থাৎ 3 নম্বর একইভাবে যদি আমি সি দিয়ে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি, প্রথমে পাচ্ছি এইচ এইচ নিউ প্রাইম বাই সি সাইন ফাই ইজ ইকুয়াল টু এম ভি সাইন থিটা, সি দিয়ে গুণ করে দিলাম। সুতরাং এম ভি সি সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ নিউ প্রাইম সাইন ফাই। আমাদের আসলে উদ্দেশ্যটা হচ্ছে, এই যে এমবিসি কস থিটা আর এমবিসি সাইন থিটা পেয়েছি, আমরা যদি এখন বর্গ করে যোগ করি, তাহলে আমাদের একটা সুবিধা হচ্ছে, আমরা এখন কি করব, 4 স্কোয়ার স্কয়ার প্লাস এইচ যোগ স্কয়ার মিলে 1 হয়ে যাবে না? 5 স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা এখানে পাচ্ছি এম স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ডান পাশে আসছে, দেখো ডান পাশে আমরা একটা সুবিধা পাচ্ছি, সেটা হচ্ছে তোমার রিঅ্যারেঞ্জ করলে আসবে এইচ স্কোয়ার নিউ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার নিউ প্রাইম স্কোয়ার মাইনাস
twice h square nu prime cos phi। এটাকে আমরা বর্গ করে যোগ করলে এই জিনিসটা পাবো, কারণ এখানে যখন তুমি বর্গ করবা পাবা এই যে এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এরকম কমন নিলে তারপরে তোমার থাকছে এটা, আর এখানে থাকছে শুধুমাত্র 1, কেননা cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আমরা জানি। তাহলে সেই অনুযায়ী যদি আমরা আগাই, ফাইনালি আমরা পাচ্ছি এখান থেকে এম স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার নিউ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার নিউ প্রাইম স্কোয়ার মাইনাস টুয়াইস এইচ স্কোয়ার নিউ প্রাইম কস ফাই। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এনি প্রবলেম? হ্যাঁ স্যার। তো এখন যদি আমরা আর একটু কাজ করি, সেটা হচ্ছে সি স্কোয়ার দিয়ে যদি আমরা মানে অর্থাৎ ইলেকট্রন ভরবেগ হচ্ছে এমভি, তাহলে আমি এমভি এটাকে পি স্কোয়ার সি স্কোয়ার লিখতে পারি ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার নিউ স্কোয়ার, বা এইচ স্কোয়ারটা কমন নিলে এখানে থাকছে নিউ স্কোয়ার প্লাস নিউ প্রাইম স্কোয়ার মাইনাস টুয়াইস নিউ প্রাইম কস ফাই। এখানে লক্ষ্য রাখতে হবে পি ইজ ইকুয়াল টু এম ভি, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার মানে পি স্কোয়ার আমরা লিখতে পারি। এটাকে একটা সমীকরণ দাও 6 নাম্বার। আবার 1 নাম্বার থেকে 1 নাম্বার যে সমীকরণটা আমাদের ছিল দেখো, 1 নাম্বার থেকে আমরা লিখতে পারি এম সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ মাইনাস নিউ প্রাইম প্লাস এম নট সি স্কোয়ার। 1 নাম্বার সমীকরণটা থেকে আমরা এটা লিখতে পারি। তো তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, এটাকে যদি বর্গ করি, বর্গ করলে পাচ্ছি এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, ডান দিকে আসছে এইচ স্কোয়ার নিউ মাইনাস নিউ প্রাইম হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab 2ab প্লাস 2ab। তানজিন নূর আনমিউট করো, তানজিন নূর তাহলে আনমিউট করো। যেহেতু আমরা টোটাল এনার্জি জানি ই, তাহলে আমি লিখতে পারি ই স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার ইন্টু নিউ স্কোয়ার প্লাস নিউ প্রাইম স্কোয়ার মাইনাস টুয়াইস নিউ প্রাইম টুয়াইস নিউ প্রাইম প্লাস, মানে এটা ভেঙে দিলাম আর কি, প্লাস আমরা পাচ্ছি টুয়াইস এইচ কমন নিচ্ছি, টুয়াইস এইচ এম নট সি স্কোয়ার ইন্টু নিউ মাইনাস নিউ প্রাইম, একটু সাজিয়ে লিখে এটাকে পরে নিয়ে যাই, প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 লেখা যায়। এটাকে 7 নাম্বার সমীকরণ। এখন আমরা যদি বিয়োগ করি, 7 নাম্বার থেকে 6 নাম্বার বিয়োগ করব, 7 বিয়োগ 6 করলে আমরা পাচ্ছি কি দেখো, ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, ডান দিকে থাকছে তোমার টুয়াইস এইচ স্কোয়ার নিউ প্রাইম ইন্টু কস ফাই মাইনাস 1 প্লাস টুয়াইস এইচ নিউ প্রাইম কমন নেওয়া যাচ্ছে, নিউ মাইনাস নিউ প্রাইম কমন নিলে আমার থাকছে হলো এম নট সি স্কোয়ার, আর এম নট
স্কোয়ার সি টু দি পাওয়ার 4 উপরের সমীকরণে নাই, তাহলে এটা হয়ে যাচ্ছে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ইনি হচ্ছেন 8 নম্বর সমীকরণ। তাহলে আমরা ধারাবাহিকভাবে যাচ্ছি যাতে আমাদের বুঝতে ঝামেলা না হয়। এখন রিলেটিভিটি থেকে আমরা জানি, যে ই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে, তোমরা কি রিলেটিভিটি পড়েছো এখনো? না স্যার। আপেক্ষিকতা তত্ত্ব পড়েছো? না স্যার, পড়া হয়নি এখনো। তাহলে এখন এটা একটু খেয়াল রাখতে হবে, কারণ এগুলো আসছে যে ইকুয়াল টু এমসি স্কোয়ার, রেস্ট এনার্জি এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, তারপরে রিলেটিভিস্টিক মাস। কেন তোমরা ইন্টারমিডিয়েট একটু পড়েছো না নাকি? স্যার, এরকম সূত্র তো পড়ি নাই। ইন্টারমিডিয়েটে তোমরা রিলেটিভিটি পড়োনি, এক ফোঁটাও পড়োনি? তো একটু ধারণা ছিল আপেক্ষিকতা। স্যার, এই যাক, এই সূত্রটা তো সমীকরণটা, পড়িনি, এই সূত্রটা। এই সমীকরণটা মাথায় রেখো, এটা আপেক্ষিকতা তত্ত্ব। তাহলে তোমাদের মনে হয় ফোর্থ ইয়ারে গিয়ে রিলেটিভিটি অ্যান্ড কসমোলজি যখন পড়বা তখন এগুলো আবার ভালো করে জানবে। আপাতত তাহলে এটা মাথায় রাখো, এটা স্ট্যান্ডার্ড রিলেশন, সমস্যা নেই। বা আমি দরকারে দেখাই দেবো কিভাবে হয়, সমস্যা নেই। তাহলে ই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এটা যদি হয় তাহলে আমরা বাঁ দিকে এইটা এবং ওটা কেটে যাচ্ছে। আট নং হতে পাচ্ছি নিউ মাইনাস নিউ প্রাইম ইন্টু এম নট সি স্কোয়ার। এক লাইন কম লিখলাম আর কি, কারণ ডান দিকে থাকছে 2 চলে গেলে মাইনাস এইচ নিউ নিউ প্রাইম ইন্টু কস ফাই মাইনাস 1। এই যে দেখো এখান থেকে এটা এটা চলে গেল, যেহেতু সমান এই দুটো চলে গেল, তুমি এইটা ইকুয়াল টু এটা লিখলা, 2 চলে গেল, এইচ এর সাথে একটা এইচ চলে গেল, তাহলে আমি এখানে থাকলো মাইনাস এইচ নিউ নিউ প্রাইম কস ফাই মাইনাস 1। মাইনাস কেন হবে? কারণ আমি যদি এটাকে সাবজেক্ট করি তাহলে এটাকে ডান পাশে নিয়ে আসলে এর আগে মাইনাস হয়ে যাবে, আর এর সঙ্গে থাকবে এম নট সি স্কোয়ার। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? এইটা এবং এটা সমান, তাহলে এটা কেটে গেল না, এটা চলে গেল না, তাহলে থাকলো কি? এটা ইজ ইকুয়াল টু 0, এইটা ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা ইকুয়াল টু 0 হলে দিস ইজ ইকুয়াল টু মাইনাস দিস। এখন এখানে 2 আছে, 2 আছে, ভাগ হয়ে গেল, এইচ এর সাথে এইচ ভাগ হলে এখানে একটা এইচ থাকলো। মাথায় ঢুকেছে জিনিসটা? জি স্যার, বুঝতে পেরেছি স্যার, ক্যালকুলেশন বুঝতে পেরেছি। আমি একটু, অনেক লম্বা হচ্ছে বলে একটু সংক্ষেপ করে দিলাম। তাহলে আমরা এখান থেকে একটু রিঅ্যারেঞ্জ করি। অর একটা ক্যালকুলেশন ভালো করে বুঝতে পারি, নিউ মাইনাস নিউ প্রাইম ডিভাইডেড বাই নিউ নিউ প্রাইম যদি আমরা বের করি, তাহলে এখান থেকে আমি পাচ্ছি ডান পাশে চলে আসছে এইচ বাই এম নট সি স্কোয়ার ইন্টু এই মাইনাস কমন নিলাম, তাহলে 1 মাইনাস কস ফাই। ক্লিয়ার? জি স্যার, এখন নিউ নিউ প্রাইম দিয়ে ক্লিয়ার ভাগ হয়েছে, বুঝতে করলে পেরেছি। এই দেখো এখানে দেখছে 1 বাই নিউ প্রাইম মাইনাস 1 বাই নিউ, ভাগ করে দাও। নিউ বাই নিউ নিউ প্রাইম, নিউ নিউ কেটে গেল, 1 বাই নিউ প্রাইম মাইনাস একইভাবে is equal to h by m naught c square into 1 minus cos phi. এখন 1 by new prime, তো c is equal to new lambda যদি হয় তাহলে আমি লিখতে পারি, আমরা দুই দিকে c দিয়ে গুণ করি, c দিয়ে গুণ করলে আমি লিখতে পারবো c by new prime minus c by new is equal to h c by m naught c square into 1 minus cos phi। এই c আর স্কোয়ার কেটে গেল,
তাহলে সি বাই নিউ প্রাইম মানে হচ্ছে ল্যামডা প্রাইম, সি বাই নিউ মানে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস ফাই। এইটাকে আমরা বলছি চেঞ্জ ইন ওয়েভলেংথ বা কম্পটন শিফট, অর্থাৎ ওয়েভলেংথ ল্যামডা থেকে ল্যামডা প্রাইম হয়ে গেল। এটাকে আমরা বলছি ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস ফাই। এটাই হচ্ছে কম্পটন স্ক্যাটারিং এর ব্যাখ্যা, এবং সেখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিবর্তন তার রাশিমালা প্রতিপাদন করব। ক্লিয়ার? স্যার বুঝতে পেরেছি স্যার। আসলে এই যে আমরা হিবিজিবি ম্যাথমেটিক্স দেখে অনেক সময় ভয় পেয়ে যাই, আসলে ভয় পাওয়ার কিছু নাই, খাতা কলম ধরতে হবে। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা জিনিসের ফিজিক্সটা আগে মাথায় ঢোকাতে হবে। কারণ আমি বারবার বলছি, আমরা এখানে ম্যাথমেটিক্স ব্যবহার করছি, আমরা ম্যাথমেটিক্স পড়ছি না, আমরা ম্যাথমেটিক্স ব্যবহার করছি। যেমন আমরা এখন আপেক্ষিকতার তত্ত্ব পড়িনি, কিন্তু আপেক্ষিকতার তত্ত্বের একটা ম্যাথমেটিক্স আমাকে এখানে ব্যবহার করতে হয়েছে। কথাটা বুঝতে পেরেছো? এটার প্রতিপাদন তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে আসলে পড়ার কথা। এখন আমি জানি না তোমরা পড়েছো কিনা, আর যদি নাও পড়ে থাকো তাহলে পড়বে, হ্যাঁ সামনে গিয়ে পড়বে তোমরা, এই আর কি। আর ইন্টারমিডিয়েটে হচ্ছে ফিজিক্সে প্রচুর গ্যাপ ছিল, তো এর জন্যই হচ্ছে মানে আরো বেশি এইটাই অনেক সমস্যা ঝামেলা হয়েছে হয়ে গেছে আমাদের এই অনার্সে কারণে। যে। আচ্ছা, তাহলে এই ক্যালকুলেশনটা কেমন লাগলো? সবার মাথায় ঢুকেছে যারা আছো? হ্যাঁ, জি স্যার বুঝতে জি স্যার। পেরেছি, সহজ হয়ে গেছে স্যার এখন। আরো সহজ হবে, মনোযোগ দিবা এবং লাইভ ক্লাসগুলো করবা। দেখবা যে স্যার একটা থিওরি পড়াই দিব, তুমি 10টা থিওরি নিজে নিজে বুঝবা, এবং এই আনন্দটা যখন পাবা তখনই আমার কষ্ট সার্থক হবে, তোমাদেরও আমার কাছে আসাটা সার্থক হবে। তখন ফিজিক্সটা পড়ে আনন্দটা পাবা যে আসলে ফিজিক্সে মুখস্থ করার মতো কিছু নাই। এখন দেখো, এটা আমরা ক্যালকুলেশনটা শিখলাম, বের করলাম। তো এখন দেখো, এখানে উনি ভ্যালুগুলো বসিয়ে উনি বের করেছেন, বের করে দেখিয়েছেন। এই ভ্যালুগুলো তো কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? এম নট মানে ইলেকট্রনের রেস্ট মাস, সি মানে আলোর বেগ, এইচ মানে প্লাঙ্কস কনস্ট্যান্ট। আমরা যদি বিক্ষেপণ কোণকে যদি আমরা 90 ডিগ্রিতে ধরে নিই যে 90 ডিগ্রিতে বিক্ষিপ্ত হয়েছে, তাহলে 1 মাইনাস কস ফাই বলছি আমরা, কস ফাই এর মান 0 ধরতে পারি। আর সেক্ষেত্রে তোমার কি হবে? শিফটিং হবে এইচ বাই এম নট সি। তাহলে ম্যাক্সিমাম যেটা হতে পারে শিফটিং, সেটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য। এবং আমরা যদি কনস্ট্যান্ট ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে পাচ্ছি 0.0242 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মানে আমরা জানি 10⁻⁻10 মিটার। এটা লাইট ওয়েভ লেন্থের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যদি 180 ডিগ্রিতে হয়, 180 ডিগ্রিতে হলে এটা কিন্তু ডাবল হয়ে যায়। 180 ডিগ্রি মানে ব্যাক স্ক্যাটারিং হলে সবচেয়ে বেশি পরিমাণ এনার্জি সে লস করবে। আর যদি সোজা চলে যায় মানে কোনো এনার্জি লস করে নাই, তাহলে কিন্তু কস জিরোর মান 1। সেক্ষেত্রে তুমি এখানে পাচ্ছ 1 - 1। জিরো। স্ক্যাটারিং অ্যাঙ্গেল যদি 0 হয় তাহলে 1 - 1 মানে 0। দ্যাট মিনস সে কোনো প্রকার শক্তি লস করে নাই, অথবা তার ওয়েভলেংথে কোনো শিফটিং হয়নি। তো ব্যবহারিকভাবে বা পরীক্ষালব্ধভাবে যে রেজাল্টগুলো আমরা পাই, আমাদের থিওরিটা তো অবশ্যই সেই রেজাল্টকে ব্যাখ্যা করতে হবে, তখনই তো সেটা থিওরি হবে। তাহলে আমরা গণিতটাকে এমন ভাবে ডেভেলপ করলাম যে এখন আমি যে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করলেই আমি ফিজিক্সে যা ঘটবে সেই ফলাফলটা আমি গাণিতিক ভাবে এখানে দেখাতে পারছি। এই কারণে এটা একটা এস্টাবলিশড থিওরি, এই কারণে এটা একটা ইনভেনশন, এই কারণে এটা একটা আবিষ্কার, এই কারণে নোবেল পুরস্কার। বুঝো নাই? জি স্যার। তাহলে তোমরা এর পরের যতটুকু সম্ভব তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে। আগামী ক্লাসে আমি এটার উপরে শুধুমাত্র তোমাদের যেখানে যেখানে সমস্যা থাকবে, মানে এটা যেহেতু কোয়ান্টাম মেকানিক্সের মানে ভৌত ভিত্তি, সেই জন্য আমি ইম্পর্ট্যান্ট জায়গাগুলো টাচ করে যাচ্ছি। আর পরীক্ষাতে যেগুলো বারবার আসে সেই জায়গাগুলো আমি বিস্তারিত বুঝে যাচ্ছি। অন্যান্য টপিকগুলো আমি ডিসকাস করব,
তবে সেটা আরো বেশি স্ট্রং হবে যখন তোমরা নিজে থেকে আর একটু সামনের দিকে আগানোর চেষ্টা করবে। তখন বুঝতে পারবে যে স্যার যে ক্লাসগুলো আমাদের করিয়েছেন বা যে কনসেপ্টগুলো আমরা স্যারের সঙ্গে শেয়ার করতে পেরেছি, সেটা আমার কাছে কতটুকু পরিষ্কার হয়েছে। যতক্ষণ পর্যন্ত তুমি নিজে জলে না নামবে, ততক্ষণ তোমাকে কেউ গোসল করাইতে পারবে না। কেননা জ্ঞান অর্জনটা ঠিক ওই নদীতে সাঁতার কাটার মতো, সমুদ্রে সাঁতার কাটার মতো। তোমাকে আগে নামতে হবে, নামলে তখন তুমি ভিজবে। স্যার আর এই জ্ঞানের কোয়ান্টাম জ্ঞানের জ্ঞানের আলোতে ভিজতে হলে তোমাকে অবশ্যই সচেষ্ট হতে হবে। হ্যাঁ, বলো। মেকানিক্স ওয়ানের আমাদের পিডিএফটা দিলে ভালো হয়, এটা তো দেন নাই। এই বইয়ের পিডিএফ? জি স্যার, প্রথম যে অধ্যায়টা পড়াচ্ছেন সেটা। আচ্ছা, আমি এখনই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এটা তো অবশ্যই। আর পাশাপাশি আমি বারবার যেটা বলছি যে আমার প্রত্যেকটা ক্লাসের পরে অনুশীলনীতে যাবে, অনুশীলনীতে গিয়ে অনুশীলনী প্রশ্নগুলো দেখবে এবং যে টপিকগুলো আমরা পড়েছি সেই টপিক রিলেটেড যে প্রশ্নগুলো এসছে প্রত্যেক বছর, ওই প্রশ্নের উত্তরগুলো তুমি নিজে নিজে আহ, বের করতে পারছো কিনা এই টপিকগুলো থেকে। যখনই বের করতে পারবে, বুঝবে, তখন বুঝলা যে না, আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। কেমন? জি স্যার। এগুলো হচ্ছে অনেকটা রচনা লেখার মতো। থিওরিটা ভালো করে মাথায় আমার ঢুকে গেলাম, প্র্যাকটিস করলাম, পরীক্ষার হলে প্রশ্ন যেভাবে আসবে সেভাবে আমি লিখবো, কোনো অসুবিধা তো নাই। এটার জন্য তো আমার মুখস্থ করতে হবে না, ওটা তো আমি নিজের ভাষায় লিখবো। কেননা ফিজিক্সটা তো আমি বুঝেছি, আমি এই ঘটনার ফিজিক্সটা জানি, পদার্থবিজ্ঞানটা জানি। এখন পরীক্ষক যেভাবে জানতে চেয়েছেন আমি সেভাবে সাজিয়ে লিখে দিয়ে যাবো, ব্যাস হয়ে গেল। আর যদি আমি মনে করি না আমার আর একটু কনফিডেন্ট হতে হবে, তাহলে আমি বাসায় একটু লেখালেখি করব, আমি প্রশ্ন অনুযায়ী উত্তরগুলো নিজের মতো করে সাজিয়ে লিখবো। হোক সেটা রাফ লেখা, অসুবিধা নেই, কিন্তু কলমটাকে চালু করতে হবে, নাহলে পরীক্ষার হলে সময় কভার করতে পারবে না। আমি বারবার বলছি যে এটা আমাদের একদিকে নলেজ, আমরা নলেজ আর্ন করছি, অন্যদিকে কিন্তু ট্রেনিং নিচ্ছি। জ্ঞান কিভাবে অর্জন করতে হয় এবং সেই জ্ঞানটা কিভাবে উপস্থাপন করতে হয়, দুটো জিনিসই কিন্তু আমাদের এখানে ট্রেনিং হচ্ছে। তো একটা পার্ট আমি করে দিচ্ছি কিভাবে জ্ঞান অর্জন করতে হয়, আর তুমি কিভাবে উপস্থাপন করবে পরীক্ষার হলে, সেই ট্রেনিং যেটা আমি বলে দিচ্ছি তোমাকে, ইনস্ট্রাকশন, এটা তোমাকে হাতে কলমে করতে হবে, করে আবার আমার সঙ্গে শেয়ার করতে হবে। স্যার, আপনি বলেছিলেন, টপিকটা তো বুঝতে পেরেছি, কিন্তু দেখেন এই বছরে এই প্রশ্নটা আসছে, আমি না বুঝতে পারছি না এর উত্তর কেমন ভাবে লিখতে হবে। তখন আমি আবার ওখানে যাব, গিয়ে আবার ডিসকাস করব। কথা বুঝতে পেরেছো? আমি তো এই ক্ষেত্রে তোমাদের জন্য আমি একটা প্রতিষ্ঠান, আমি তোমাদেরকে সর্বপ্রকার, একমাত্র প্র্যাকটিক্যাল ছাড়া সর্বপ্রকার সাপোর্ট দেওয়ার জন্য আমি এখানে বসছি। তো সেই সাপোর্টটা তো দ্বিমুখী, আমি দিব, তুমি নিবে, তুমি নিতে চাইবে, আমি দিব, তুমি নেওয়ার কারণ সৃষ্টি করবে, আমি দিব, এভাবেই কিন্তু চলবে। কারণ তোমরা ম্যাচিওর স্টুডেন্ট, কিন্তু এটা মাথায় রেখো। নিজের মধ্যে এই যে লার্নিং এর দায়িত্ববোধ, নিজেকে তৈরি করার দায়িত্ববোধ, এই জায়গাগুলো কিন্তু স্ট্রং করতে হবে। তুমি যত বেশি স্ট্রংলি এটা ফিল করবা, তত বেশি আমার কাছ থেকে পাবে। পাবে মানে আমি দিতে বাধ্য হব, কারণ তুমি আমার শিক্ষার্থী, তুমি আমার ছাত্র বা ছাত্রী। তুমি চাইবে আর আমি দিব না, এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না। এমনকি অনেক সময় দেখা যায় তোমাদের ট্রেডিশনাল বইগুলোতে যা লেখা আছে আমি তাতে স্যাটিসফাইড না, তখন আমি এদের যে মূল বইগুলো আছে ইংলিশ, সবগুলো বই তো আমার কাছে ম্যাক্সিমাম আছে, কোয়ান্টাম, নিউক্লিয়ার, সলিড, ইলেকট্রনিক্স, প্রচুর বই আছে আমার কালেকশন, একদিন দেখাবো তোমাকে। আমি তখন অরিজিনাল বই থেকে ওটা ট্রান্সলেট করে ছাত্রছাত্রীদেরকে দিই। কিন্তু আমি কোথাও বিন্দুমাত্র কনফিউশন থাকা সত্ত্বেও আমি আপোষ করি না, এবং আমি চাই না যে আমার কোনো ছেলে মেয়ে তারা না বুঝে এটা মুখস্থ করে ফেলুক, যেটা তার লজিক্যালি তার ব্রেনে কাজ করছে না, তার কাছে একসেপ্টেবল মনে হচ্ছে না, কিন্তু পরীক্ষার জন্য শুধুমাত্র সে মুখস্থ করবে। তাহলে ফিউচারে গিয়ে তো সে সাফার করবে। তুমি তো এই ফিজিক্স নিয়ে বেশি দূর আগাতে পারবে না, তুমি কোনো গবেষণা কাজ করতে পারবে না, পোস্ট গ্রাজুয়েট করতে পারবে না, রিসার্চ করতে পারবে না। তো সুতরাং আজকে আমরা এখানে রাখছি। আমি আশা করব তোমরা নেক্সট ক্লাসে এগুলো এগুলোর আলোকে তোমরা পড়বে, এই কনসেপ্ট গুলো তোমাকে অনেক কাজে আসবে। আহ, আমার মনে হয় আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করে পরের চ্যাপ্টারে চলে যেতে পারবো, যদি তোমরা একটু আমার সাথে সাথে কাজটা করো। সবাই ভালো থেকো।
কেউ কিছু বলবে? কারো কিছু বলার আছে? স্যার ওই যে ইলেকট্রনিক্স এর ক্লাসের ব্যাপারে যে আপনাকে বলেছিলাম না স্যার, ওই ব্যাপারটা একটু দেখেন, এটাই, তাছাড়া আর নাই। ইলেকট্রনিক্স কি জানি বললে? স্যার ওই যে ইউটিউবে শুধু লেকচার আচ্ছা টুকরা আচ্ছা, ওটা পাচ্ছি, আমি আজকে চেক পাচ্ছি। করবো মা, আমি চেক করে আচ্ছা, দেখবো, স্যার যদি ঠিক ওটা আছে। মিসিং থাকে আমি আজকে আপলোড করে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার ঠিক আছে, সবাই ধন্যবাদ। ভালো থেকো। আজকের ক্লাসটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? কার কি অনুভূতি বলো? জাফর, আবু জি স্যার, জাফর, ভালো তুমি বুঝতে বলো। পেরেছি স্যার। জি স্যার, জি স্যার, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে স্যার। কারণ এইভাবে এরকম কাছে থেকে অনার্সে আমি তো চিন্তাও করতে পারিনি যে কারোর কাছ থেকে শিখতে পারবো। খুবই স্যার খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ক্লাস করবো স্যার, অসুবিধা নেই। হ্যাঁ, তুমি বা তোমার, শোনো, আমি চাচ্ছি যারা আগ্রহী, যারা শিখতে চায় ফিজিক্স নিয়ে, যারা ভবিষ্যৎ চিন্তা করে বা ভবিষ্যতে আরো ভালো কিছু করার স্বপ্ন দেখে, তাদেরকে দাওয়াত দাও। দাওয়াত, পরিভাষায় বললাম আর কি, দাওয়াত দাও, ইনভাইট করো। তাদের যদি ভালো লাগে তারা কন্টিনিউ করবে। কেমন? আমরা তো আর কারোর ক্ষতি করছি না, পারলে কিছু উপকার করবোই আর কি। কি বলো? স্যার, জি স্যার, জি স্যার, আমি অলরেডি আমার গ্রুপে শেয়ার করেছি যে আজকে একটা ক্লাস করলাম। তো আমি এখন গ্রুপে বলতে পারবো যে আমি একটা ক্লাস করেছি, আমি যথেষ্ট খুশি হয়েছি বা স্যার ভালো বোঝাই। তো তোমরা কেউ চাইলে স্যারের কাছে পড়তে পারো। আচ্ছা, আমরা আজকের এই ক্লাসটা আমি ফ্রি করে দেবো, যাও, আমি লিঙ্কটা আপলোড করে আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দিব। জি স্যার, তাই দেন, ভালো হবে তাহলে। ঠিক আছে, সবাই এই ভালো থেকো, ক্লাসটা দেন। সুস্থ থেকো, সাবধানে থেকো। আচ্ছা স্যার। আগামী ক্লাসে দেখা হবে। শুভরাত্রি।